সুপ্রিয় দর্শক, বেঙ্গল টুরিস্টারের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে আসছি আমার হোম ডিস্ট্রিক্ট মৌলভীবাজারে। আজকে অবশ্য তুহিন ভাই আমার সাথে নেই, উনি আর একটা এপিসোডের কাছে ঢাকাতে ব্যস্ত আছেন। আজকে আমার সাথে মৌলভীবাজারের কয়েকজন বন্ধু আমাকে গাইড করবে। দর্শক, আজকে আমরা যাব মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কমলা রানীর দিঘি। চলুন তাহলে ঘুরে আসি আপনাদেরকে নিয়ে। দর্শক, আমরা মৌলভীবাজার থেকে কুলাউড়া রোড হয়ে যাচ্ছি। কিছু দূর যেয়ে হাতের বাঁ দিকে বালাগঞ্জ রোড হয়ে আমরা চলে যাব কমলা রানীর দিঘিতে। মৌলভীবাজার বা শ্রীমঙ্গল থেকে খুব সহজেই সিএনজি অটোরিকশায় করে যাওয়া যায় কমলা রানীর দিঘিতে। মৌলভীবাজার থেকে দূরত্ব 10 কিলোমিটার এবং শ্রীমঙ্গল থেকে এর দূরত্ব 30 কিলোমিটার। মৌলভীবাজারের রাজনগর উপজেলা কিন্তু বেশ প্রাচীন ইতিহাস মণ্ডিত একটি জায়গা। তাই কমলা রানীর দিঘি পৌঁছাতে এর সম্পর্কে কিছু না বললেই নয়। 1958 সালে রাজনগর উপজেলার পশ্চিমভাগ গ্রামে মাটির নিচে চন্দ্রপুর শাসন নামের একটি তাম্রশাসন পাওয়া যায়, যেটি পরবর্তীতে পশ্চিমভাগ তাম্রশাসন নামে পরিচিত হয়। এটি 10ম ও 11দশ শতাব্দীতে বাংলা শাসন করা চন্দ্রবংশের উদ্ধার হওয়া 12টি তাম্রশাসনের মধ্যে অন্যতম। দর্শক, 10ম ও 11দশ শতাব্দী, তার মানে 1000 বছর আগের কথা বলছি। এসব তাম্রশাসন সেই সময় বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠী বা ব্যক্তিদের মধ্যে ভূমিদানের রাজকীয় আদেশ জারি করতে ব্যবহার করা হতো, যা তামার প্লেটে খোদাই করে লেখা থাকত। চন্দ্রবংশীয় মহারাজা শ্রীচন্দ্রের অন্যতম তাম্রশাসনের মধ্যে রাজনগরের পশ্চিমভাগ তাম্রশাসন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এতে উল্লেখ রয়েছে 10ম শতাব্দীতে শ্রীহট্টে বা চন্দ্রপুরে প্রতিষ্ঠিত এক প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কথা। পশ্চিমভাগ তাম্রশাসনটি 1967 সালে প্রথম পাথরঘাত করেন সিলেটের লেখক কমলাকান্ত গুপ্ত। এ সংক্রান্ত তার পূর্ণাঙ্গ বইটির নাম কপার প্লেটস অফ সিলেট। বৌদ্ধ ধর্মাবলম্বী চন্দ্রবংশীয় রাজা শ্রীচন্দ্র 935 খ্রিস্টাব্দে শ্রীহট্ট মণ্ডলের বিষয়ে ভূমি বণ্টনের মাধ্যমে 9টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন, যা সম্মিলিতভাবে একক বিদ্যায়তন বা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যেটাকে চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় হিসেবে ধরা হচ্ছে। শ্রীহট্ট অঞ্চলের চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় নালন্দা, তক্ষশিলা, মহাস্থানগড়ের মতো বৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যা সময়কাল বিবেচনায় অক্সফোর্ড, কেমব্রিজ বা জগদ্দল বিহার থেকেও প্রাচীন। এটি হলো দিঘির মেইন প্রবেশ পথ। এখানে রয়েছে হযরত শাহ কুতুবউদ্দিন সাহেবের মাজার। দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসছি রাজনগরের কমলা রানী দিঘির পাড়ে। চলুন আমাদের সাথে দেখাই এই কমলা রানীর দিঘি এবং এর সম্পর্কিত যাবতীয় তথ্য। সরকারি তথ্য মতে 1195 সালে ত্রিপুরার রাজা এক ধর্মযজ্ঞ আয়োজন করেন। উত্তর পশ্চিম ভারতের কনৌজের ইটোয়া নামক স্থান থেকে নিধিপতি শর্মা নামের এক ব্রাহ্মণকে ডেকে আনা হয় সেই যজ্ঞের কাজ সুসম্পন্ন করার জন্য। নিধিপতি সে দায়িত্ব সুচারুরূপে পালন করেন। মহারাজা খুশি হয়ে নিধিপতিকে মনুকুল নামক একটি স্থান দান করেন। নিধিপতি ইটোয়ার অধিবাসী হওয়ার কারণে সে পরবর্তীতে মনুকুল নামের পরিবর্তন করে ইটা রাজ্য নামকরণ করে।
নিধিপতি বসবাস করতেন রাজনগরের, বর্তমান রাজনগরের পাঁচগাঁওয়ের ভূমিউরা গ্রামে। তারই পরবর্তী বংশধর ভানুনারায়ণ, ইন্দ্রনারায়ণ এবং ভানুমতি। আনুমানিক 1545 খ্রিস্টাব্দে ভানুনারায়ণ তৎকালীন ত্রিপুরার মহারাজা বিজয় মাণিক্যের এক বিদ্রোহী সর্দার চন্দ্র সিংহকে পরাজিত করে এবং বন্দী করে মহারাজের কাছে প্রেরণ করে। মহারাজ খুশি হয়ে ভানুনারায়ণকে রাজা উপাধি দেয়। ভানুনারায়ণই তার রাজধানী ভূমিউরা থেকে রাজনগরে স্থানান্তর করেন এবং নামকরণ করেন রাজনগর। ভানুনারায়ণের 5 পুত্র সুবিদ নারায়ণ, ব্রহ্মনারায়ণ, ধর্মনারায়ণ, বীরচন্দ্র নারায়ণ ও রূপনারায়ণ। উত্তরাধিকার সূত্রে সুবিদ নারায়ণ পরবর্তীতে রাজ্য লাভ করে। সুবিদ নারায়ণ 1598 খ্রিস্টাব্দে খাজা ওসমানের সঙ্গে এক যুদ্ধে পরাজিত হন এবং নিহত হন। মূলত এই দিঘিটি সুবিদ নারায়ণকে ঘিরেই এই দিঘির কাহিনী। আনুমানিক প্রায় 450 বছর আগে সুবিদ নারায়ণের শাসনামলে এই রাজ্যে প্রচণ্ড জলের অভাব দেখা দিলে তখন তিনি তার প্রজাদের জন্য এই দিঘিটি খনন করেন। জনশ্রুতি আছে সুবিদ নারায়ণের স্ত্রী কমলা দেবীর নামে এই দিঘিটি নামকরণ করা হয়। এই দিঘি নিয়ে কিছু কল্পকাহিনীও আছে। এখানে লোককথা আছে যে দিঘি খনন করার পরে দিঘিতে কোনো পানি ওঠেনি। তখন রাজা সুবিদ নারায়ণ স্বপ্নে দেখেন ওনার স্ত্রী কমলা দেবী দিঘির মাঝখানে পূজা সম্পন্ন করলে এখানে দিঘিতে পানি উঠবে। সেই মতেই রানী দিঘির মাঝখানে পূজা সম্পন্ন করেন এবং দিঘিতে পানি ওঠা শুরু হয়। সবাই তীরে উঠতে পারলেও রানী আর তীরে উঠতে পারেননি, সো তিনি তলিয়ে যান এই দিঘির পানিতে। রাজার একটি দুগ্ধজাত শিশু থাকায় তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে তিনি আবারও স্বপ্ন দেখেন যে একটা নির্দিষ্ট সময়ে তার দুগ্ধজাত শিশুকে দিঘির এই পাড়ে যদি রাখেন তাহলে রানী এসে দুগ্ধ পান করে চলে যাবেন, তবে রাজা রানীকে কোনোভাবে স্পর্শ করতে পারবেন না। তবে রাজা তার সেই শর্ত বেশি দিন ধরে রাখতে পারেননি। একদিন তিনি রানীকে স্পর্শ করেন এবং রানী ক্ষোভে আবার দিঘির জলে চলে যান এবং তিনি বলেন তিনি আর এই দিঘিতে থাকবেন না। এবং যখনই তিনি এই কথা বলেন একটি সোনার নৌকা চলে আসে এবং সেই নৌকায় চড়ে রানী দিঘির একটি পার ভেঙে কাউয়া দিঘি হাওর হয়ে চলে যায়। দর্শক, বাংলাদেশে বিভিন্ন জেলায় আরো বেশ কিছু কমলা রানীর দিঘি আছে। তো পরে ঘাটাঘাটি করে যেটা পাওয়া গেল, মূলত কমলা রানীর দিঘি এটি একটি কল্পকাহিনী বা রূপকথা এবং বিভিন্ন জায়গার দিঘির সঙ্গে আসলে পরবর্তীতে কমলা রানীর দিঘির এই কল্পকাহিনীটা জুড়ে দেওয়া হয় বা যুক্ত হয়ে যায়। রাজা সুবিদ নারায়ণের শাসনামলের তেমন কোনো নিদর্শন এবং রাজবাড়ির অস্তিত্ব টিকে না থাকলেও তার আমলের খননকৃত কমলা রানীর দিঘি নামক বিশাল দিঘিটি আজও প্রজাহিতৈষীর সাক্ষ্য বহন করে চলেছে।
দিঘির দক্ষিণ পাড়ে সুপ্রাচীন স্থাপনার ভগ্নস্তূপ হিসেবে রাজা সুবিদ নারায়ণের রাজত্বকালের দুটি সমাধিস্তম্ভ দেখতে পাওয়া যায়। সমাধি স্তম্ভের ঠিক পাশেই খনন করে মাটির নমুনা সংগ্রহ করে নিয়ে যায় প্রত্নতাত্ত্বিক বিভাগ। দর্শক, দিঘির ঠিক পূর্ব পাশে এখানে একটি অসাধারণ সুন্দর একটি বটগাছ, মনেই হচ্ছে এটা অনেক পুরাতন বটগাছ। খুবই সুন্দর দৃশ্য। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি ভালো নাও লাগে তারপরেও সাবস্ক্রাইব করুন, কোনো এক সময় ভালো লাগা শুরু হয়ে যাবে।